Sarkar, 1887 to 1949. He was born in Malda district of West Bengal, a very bright student of Presidency College and Calcutta University. He went on to participate in the nationalist movement. He was an erudite who knew several European languages. He was one of the scholars to present India on an international forum. He joined the Calcutta University as a lecturer in economics and retained back his position even after he made umpteen trips abroad, searching for a Hindu positivism through his interpretation of Shukraniti, one of the classical texts of Bengal. He was perhaps the biggest challenge which he gave to the Western world that projected the Indian culture in dark and gloomy shades. বিনয় সরকারের কথা বলতেই হয় এবং তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় এবং প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেছিলেন। শুধু তাই নয়, জাতীয়তাবাদী আন্দোলনে ওনার খুব স্পষ্ট উপস্থিতি লক্ষ্য করা যায়। বড় বোদ্ধা ছিলেন, বুদ্ধিজীবী ছিলেন, হরেক রকমের ইউরোপীয় ভাষা জানতেন এবং তিনি কলকাতাকে এবং শুধু কলকাতা নয় ভারতবর্ষকে আন্তর্জাতিক স্তরে উন্নীত করতে চেয়েছিলেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক হিসেবে আসেন এবং এই বিশ্ববিদ্যালয়ে বহুদিন ছিলেন। যদিও বা বারংবার বাইরে গেছেন, বিদেশে গিয়ে নানান রকম অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, সেখানকার সমাজকে দেখেছেন, পর্যালোচনা করেছেন, সেই নিয়ে চর্চা করেছেন, কিন্তু তবুও বঙ্গদেশ ছেড়ে চলে যাননি বা প্রতিবেশী রাজ্যে চলে যাননি, এখানেই থেকে গেছিলেন। ওনার বিষয় বলতে গেলে অবশ্যই হিন্দু পজিটিভিজম বা হিন্দু ধর্মের যে দৃষ্টবাদ তার কথা অবশ্যই বলতে হয়। প্রত্যক্ষবাদী আলোচনার এক নতুন ডিসকোর্স চারিদিকে ছুড়ে দেন তিনি। অর্থাৎ ভারতবর্ষকে যে নেতিবাচক দৃষ্টি দিয়ে দেখা হতো এবং পশ্চিম দুনিয়ার কাছে অত্যন্ত হীন চোখে তাকে দেখা হতো, সেই জায়গাটা উল্টে দিয়ে উনি বলেছেন যে আমাদের বেদান্ত, নীতিশাস্ত্র, ধর্মশাস্ত্র সমস্ত জায়গায় কিন্তু ভারতবর্ষের যে উন্নয়নশীলতা, যে উন্মুক্ত মনোবৃত্তি সেটা দেখা যায়। অর্থাৎ ভারতবর্ষ যে শুধু ঘুমিয়ে থাকা ভীষণ নিষ্প্রভ উদাসীন এক দেশ বা সভ্যতা বা রাজ্য তা নয়। জাতি হিসেবে ভারতবর্ষের জায়গা অনেক উপরে এবং যদিও পুঁজিবাদী সমাজ বা পুঁজিবাদী ব্যাখ্যা দিতে পারেনি, তবুও শিল্পোন্নত সমাজ হিসেবে এবং নানান দিক থেকে ব্যবসা বাণিজ্য উন্মুক্ত চিন্তা ভাবনা ভারতবর্ষের মধ্যে বহু যুগ ধরে ছিল এবং সম্পত্তি ক্রয় বিক্রয়, উন্নয়ন, শিল্পোন্নয়ন, এই সমস্ত বিষয়গুলো বহুদিন ধরে ভারতবর্ষের যে প্রাচীন গ্রন্থ এবং ধ্রুপদী বিদ্যাচর্চা তার মধ্যে গৃহীত ছিল, সেটাই বারংবার বলেছেন। এবং ওনার থিওরি অফ পার্সোনালিটি, থিওরি অফ প্রগ্রেস, এই তত্ত্বগুলো এক নতুন দিক, এক নতুন ধরনের চর্চা ভারতবর্ষে শুরু করেছিল। উনি বলেছিলেন পার্সোনালিটি মানে কিন্তু এই নয় যে একটা জায়গায় আমাদের থেমে থাকতে হবে। অর্থাৎ একটা জায়গায় উনি পশ্চিমী তাত্ত্বিকদের যে ব্যাখ্যা সেটাকে পরাজিত করে, সেটাকে নস্যাৎ করে উনি দেখিয়েছেন যে আগস্ট কোটের যে ব্যাখ্যা অর্থাৎ পজিটিভিজম, সেখানে সবকিছু ভালো, সবকিছু ভীষণ উদার এবং সমস্ত কিছু প্রচন্ড একটা উন্নত মানের। ব্যক্তিত্ব কখনো সেরকম হতে পারে না। ব্যক্তিত্ব মানে সেখানে ভালো
সেখানে মন্দ, আজকে উন্নয়ন, কালকে অনুন্নয়ন, এভাবে চলতে হবে। There is always a spirit of the naughty. একটা দুষ্টুমি থাকবে, সে দুষ্টুমি না থাকলে পরিবর্তন আসে না। পরিবর্তন না এলে মানুষের জীবন একটা জায়গায় থমকে দাঁড়িয়ে পড়বে, সেখান থেকে কখনোই উন্নয়নের চেষ্টা করা যাবে না। Therefore, we always spoke of the spirit of the naughty. এবং naughty বা স্পিরিটটা না থাকলে পরিবর্তন বা পরবর্তীকালের প্রগতি কখনো সম্ভব হবে না। অর্থাৎ যেই মতাদর্শ থেকে পশ্চিমের তাত্ত্বিকেরা ব্যক্তিত্বকে দেখিয়েছেন, অর্থাৎ একটা স্বয়ংসম্পূর্ণ জায়গা যেখানে কোনো ভুল নেই, কোনো বিরাম নেই, কোনো ছেদ নেই, ভীষণ একটা সুগঠিত জায়গা, সেই জায়গা থেকে বেরিয়ে এসে উনি বলেছেন there has to have disjunctions, there must be sort of things which will jeopardize the existence of the personality. The spirit of the naughty has to be there. Unless and until it is there, there is absolute stability, a kind of gloomy situation where there is no progress from there. So he was probably talking of a rectilinear theory of progress. অর্থাৎ বিনয় সরকার যেভাবে সমাজকে দেখেছেন, যেভাবে শুক্রনীতির চর্চা করেছেন, শুক্রনীতি সংস্কৃতির যে শুক্রনীতি আমাদের যে আদি গ্রন্থ, সেটাকে অনুবাদ করেছেন, ব্যাখ্যা করেছেন, এবং তার মধ্যে যে নিহিত চিন্তা ভাবনা, বিশ্বাস, সেগুলোকে মানুষের সামনে ছড়িয়ে দিয়েছেন। ম্যাক্স মুলার যেভাবে বা ওয়েবার যেভাবে হিন্দু তত্ত্বকে ভীষণভাবে অগ্রাহ্য করে নেতিবাচক জায়গা থেকে দেখেছিলেন, সেই জায়গা থেকে সরে এসে বিনয় সরকার এই প্রথম আমাদের ভারতবর্ষকে বিশ্বের সামনে এক নতুন জায়গায়, এক নতুন আলোয় উন্মোচিত করেন। এরপর আসবো নির্মল কুমার ঘোষ, 1901 থেকে 1972। He was yet another sociologist and anthropologist who gave a kind of a shape to the Indian society per se. Nirmal Ghosh was a versatile man, because he was not just a sociologist or an anthropologist, he was donning his caps many a times. He was delving in prehistoric archaeology, anthropology, architecture, temple structure, sculpture, tribal analysis, caste structure, urban sociologist, and many, many more. Nirmal Ghosh was not just a sociologist because he was kind of delving into various policies which were crafted out to shape the Indian society per se. And in that particular capacity, he was holding various posts. He was the director of the Anthropological Survey of India. He was the commissioner for the scheduled castes and scheduled tribes. He was a member of the hill tribe that went to northeastern areas and states to venture the backwardness of the scheduled tribes. So, in that way, he was a versatile man. So, what exactly did he do to give society or sociology a kind of a structure? We must remember that Nirmal Ghosh was an anthropologist and sociologist. He had done his graduation in geology and his master's in anthropology from Calcutta University. Sir Ashutosh Mukherjee was fond of him, and he was the one who asked him to join the university. He was a professor in the Department of Human Geography. He loved field surveys. He loved working on the fields. And the kind of presentations he gave to the caste structure, to the caste tribe nexus was just wonderful. He was presenting an alternative theory of the caste stability in the society. He said castes were there because it was a kind of Hindu method of tribal absorption. The tribal people never had a kind of stratification for themselves, a kind of varnashram system, and therefore there was no kind of job stability or occupational monopoly for them. They had to shift to jobs, and there was always a mayhem and uncertainty in the jobs. They never had a very fixed occupation for themselves. তাহলে নির্মল ঘোষ সেটা বলার চেষ্টা করেছিলেন যে জাতি ব্যবস্থার মধ্যে আদিবাসী মানুষ বা উপজাতি মানুষ এই জন্যই প্রবেশ করেছে কারণ তাদের জন্য আলাদা করে পৃথকভাবে কোনো পেশা বা কোনো জায়গার বা কোনো কাজের
ব্যবস্থা সমাজ তৈরি করেনি। বর্ণাশ্রম ব্যবস্থা যেরকম ভাবে জাতি ব্যবস্থার মধ্যে ছিল, একই বিষয় কিন্তু আমাদের আদিবাসী ব্যবস্থা বা অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে ছিল না। তাই প্রাচীন যুগে তাদের নিজেদের অর্থনৈতিক যোগানের জন্য তারা হিন্দু ব্যবস্থার সাথে গ্রথিত হয়েছে, তাদের সাথে যুক্ত হয়েছে, এবং হিন্দু ব্যবস্থাও, হিন্দু বর্ণ ব্যবস্থাও, জাতি ব্যবস্থাও তাদের তুলে নিয়েছে, তাদের নির্বাচন করেছে। হিন্দু ব্যবস্থা হয়তো তাদের খুব একটা উন্নত জায়গায় রাখতে পারেনি, তারা হয়তো সেই বর্ণাশ্রম ব্যবস্থার একেবারে তলাতেই ছিল, তবুও তাদের যেটুকু কাজের ব্যবস্থা করে দেওয়া গেছে, যেটুকু নিশ্চয়তা করে দেওয়া গেছে, সেটা বোধহয় অন্য কোনো ব্যবস্থা তাদের জন্য করেনি। তাই এই কারণেই বহুদিন তারা হিন্দু ব্যবস্থার সাথে ছিল, হিন্দু বর্ণ ব্যবস্থাকে সম্মান জানিয়েছে, এবং দুটি ব্যবস্থার মধ্যে একটা আদান প্রদান ঘটেছে। অনেকেই বলেন যে এটা বোধহয় ব্রাহ্মণ ব্যবস্থার একটা চালাকি, একটা চাতুর্য, যে কারণে আদিবাসী বা উপজাতি সম্প্রদায়কে এভাবে তারা নিজেদের প্রয়োজনে, নিজেদের সুবিধার কারণে তুলে নিয়েছে। কিন্তু এই কথা বোধহয় পুরোটা সত্যি নয়, কারণ আদিবাসী ব্যবস্থা এবং জাতি ব্যবস্থার মধ্যে একটা মিলমিশে জায়গা তৈরি হয়েছে। যে অর্থনৈতিক স্বাধীনতা, যে অর্থনৈতিক নিশ্চয়তা জাতি ব্যবস্থা তাদের দিয়েছে, অন্য কোনো ব্যবস্থা বোধহয় দিয়ে উঠতে পারেনি। শুধু অর্থনৈতিক স্বাধীনতা নয়, তার সাথে অর্থনৈতিক নিশ্চয়তা বা নিরাপত্তা নয়, তার সাথে একটা সাংস্কৃতিক স্বাধীনতার জায়গা ছিল। অর্থাৎ খুব বেশি ব্রাহ্মণ্য ব্যবস্থার সাথে আলাদা না হলে সেটা হিন্দু ব্যবস্থা তুলে ফেলতো না বা বর্জন করতো না, সেটা তাদের প্র্যাকটিস করতে দিত, সেটা নিয়ে তাদের চর্চা করতে দিত। জুয়াং আদিবাসীরা দেখিয়েছেন, নির্মল বোস, যে যখন তাদের দেবতার সামনে যাচ্ছেন বা নিবেদন করছেন, তখন কালো মোরগ, কালো মুরগি সেগুলিকে কেটে সেগুলি বলি দিচ্ছেন দেব দেবীর সামনে, এবং একই সাথে হলুদ ব্যবহার করছেন, এবং সত্য, ধর্ম, দেব দেবী এই জাতীয় শব্দ ব্যবহার করছেন, মন্ত্রোচ্চারণ করছেন। সকালবেলা ঘুম থেকে উঠে চান করে, স্নান করে ভগবানের সামনে এসে নিবেদিত হচ্ছেন। অর্থাৎ এভাবেই উনি দেখিয়েছেন বহু যুগ ধরে, এটা নতুন কিছু নয় যে হিন্দু সভ্যতা এবং আদিবাসী সমাজ এই দুটির মধ্যে একটা পারস্পরিক যোগাযোগ, একটা ধারাবাহিকতা চলে এসেছে, এবং যেটা চলে যাওয়ার নয়। উনি বলেছেন তার মানে এই নয় যে উনি বর্ণাশ্রম ব্যবস্থাকে নিশ্চয়ই গুরুত্ব দিয়েছেন, তবে তার মানে এও নয় যে জাতি ব্যবস্থাকে ভীষণ আলোড়িত করেছেন, তা নিয়ে ভীষণ গর্ববোধ করেছেন। উনি বলছেন জাতি ব্যবস্থা আলাদা, পৃথক। গান্ধীজির মতোই উনি মনে করেছেন বর্ণাশ্রম ব্যবস্থার মধ্যে কোনো ভুল নেই। হতে পারে এটা ঠিক যে যে কাজ ব্রাহ্মণ করবে শূদ্র সে কাজ করতে পারবে না, এমনটা নয়, কিন্তু কোথাও যদি একটা কাজের বিভাজন থাকে, পেশাগত বৃত্তিগত বিভাগ থাকে, সেটা যে খারাপ তা নয়। এটা গান্ধীজিও মনে করেছেন, তার মাধ্যমে মানুষের কোথাও একটা নিরাপত্তার জায়গা, একটা আর্থিক সুরক্ষার জায়গা তৈরি হয়, and there is nothing wrong about it. Nirmal Bose was basically a Gandhian sociologist. And why he was a sociologist? Because he was talking about all sorts of discourses, be it urban sociology, be it caste analysis, be it tribal structure, be it talking about the policies of nation building. He was all into it. So in that way, he was a versatile sociologist. Nation building নিয়ে অনেক কথা বলেছেন। কলকাতা, নাগরিক সমাজ চর্চা, নাগরিক সমাজতত্ত্ব, সেই নিয়ে কথা বলে গেছেন। কলকাতার উপর ওনার একটা বিশাল সমীক্ষা রয়েছে, এবং আমার মনে হয় একটা সেই সময়কার একটা অত্যন্ত উল্লেখযোগ্য এবং বিস্তৃত সমীক্ষা উনি করেছেন কলকাতা শহরের উপর। দেখিয়েছেন কলকাতার মানুষেরা জাতি ব্যবস্থার বাইরে বেরিয়েও সে অর্থে কিন্তু জাতি ব্যবস্থা ছেড়ে যেতে পারেনি। তাই অন্যান্য প্রদেশ থেকে যারা কলকাতায় এসেছেন কাজের সূত্রে, তারা সেই নিজের জাতি ব্যবস্থার মানুষদের উপর নির্ভর করেছেন। তারা সেই এথনিক পকেটস বা নৃকুলগত জাতি গোষ্ঠীর যে পীঠস্থান বা ছোট ছোট কেন্দ্র, সেগুলোর বাইরে বেরোতে পারেনি।
Nirmal Ghosh বলেছেন, one has to go out of caste. Caste should not be there anymore. There should neither be caste nor class. জাতি ব্যবস্থা খুব বেশি দিন টিকে থাকতে পারে না। তবে জাতি ব্যবস্থা যদি চলে যায়, তার বিকল্প কি হতে পারে? যারা আজও জাতি ব্যবস্থার উপর এতটাই নির্ভর করেন যে কাজের জন্য কলকাতা শহর বা অন্যান্য শহরে গেলেও সে নিজেরই জাতি ব্যবস্থার লোকের উপর নির্ভর করতে চায়, তার বাইরে বেরোতে পারে না, এই যে অবসেশন, এই যে ডিপেন্ডেন্স, হোয়াট শুড বি অ্যান অল্টারনেটিভ টু দিস, এটা উনি চেয়েছেন, খুঁজেছেন এবং সেটার একটা সমাধান পাওয়ার চেষ্টা করেছেন। তাই এথনিক স্টাডিজ, ডায়াসপোরা স্টাডিজ, মাইগ্রেশন স্টাডিজ, এই সমস্ত আলোচনা ক্ষেত্রে সমাজতত্ত্বের যে ভূমিকা, সেখানে নির্মল ঘোষের কথা আমরা নিঃসন্দেহে বলতে পারি। নির্মল ঘোষ অবশ্যই গান্ধীয়ান স্ট্র্যাটেজিস্ট ছিলেন, গান্ধীজির মতাদর্শে বিশ্বাসী ছিলেন এবং গান্ধীজি সহায়ক হিসেবে বহুদিন কাজ করেছেন স্বাধীনতা সময় থেকে, এবং ওনার যে কর্মসূচি, ওনার যে পন্থা, তার মধ্যে গান্ধীজির এক প্রভাব, অত্যন্ত খুব প্রগাঢ় প্রভাব আমরা দেখতে পাই। নির্মল ঘোষের যে ঘরানা, সেটা কিন্তু সেভাবে তৈরি হতে পারলো না। নির্মল ঘোষ যত বড় একজন নামের মানুষ ছিলেন, তার বেশ কিছু অনুরাগী ছিলেন। সুরজিৎ চন্দ্র সিনহা, Surajit Chandra Sinha was a student of Nirmal Kumar Ghosh. He was also a leading anthropologist and sociologist who worked on the civilizational perspective and used the same to explore the tribe-caste continuity. His forte is placed on developing a historical sociology on a national platform. His legacy has been carried forward, and we find that Baidyanath Saraswati and Annoda Bhagavati, who were distinguished social scientists in their own field, tried in a way to carry out the legacy of Nirmal Ghosh and Surajit Chandra Sinha. কিন্তু বলাই বাহুল্য যে নির্মল ঘোষ যেরকম মাপের মানুষ ছিলেন, সেরকম ঘরানা বোধহয় সুরজিৎ চন্দ্র সিনহা বা অন্যান্যরা তৈরি করতে পারেননি ততটা।